লেখিকা সুপ্রিয়া ঘোষের ঘরের লক্ষ্মী। বর্ধমানের কার্জন গেট পেরিয়ে একটু ভেতরে গেলেই অভিজাত পাড়া। সেখানে সুমিত রায়চৌধুরী দোতলা রাজপ্রাসাদ শান্তিনিবাস। বাড়ির সামনে বাগান বিলাস, ফুলের গাছ আর শ্বেতপাথরের বারান্দা দেখলে যে কেউ ভাববে, আহা, এই বাড়ির গিন্নি কতই না সুখে আছে। কিন্তু ঘরের ভেতরের হাড়ির খবর তো আর বাইরের লোক জানে না। বাইরে কাঠফাটা রোদ, যেন আকাশ থেকে আগুন ঝরছে। রাস্তার পিচ গলে যাওয়ার জোগাড়, কিন্তু সুমিতবাবুর ড্রয়িং রুমে সেসবের বালাই নেই। দামি এসি চলছে ঝিঝি শব্দ করে। সুমিতবাবু সোফায় পা তুলে ল্যাপটপ নিয়ে বসে আছেন। গায়ে ইস্ত্রি করা সিল্কের পাঞ্জাবি, চোখে চশমা। তিনি বড় অফিসের বড় সাহেব, তার প্রতিটা মুহূর্তের দাম অনেক। রান্নাঘর থেকে তখন সর্ষের তেলের ঝাঁঝ আর ইলিশ মাছ ভাজার গন্ধ ভেসে আসছে। সুমিতবাবু বিরক্তিতে নাক সিটকালেন। মুখ না তুলে চিৎকার করে ডাকলেন, অঞ্জলি, ও অঞ্জলি, শুনছো? রান্নাঘরে জানলা দিয়ে গরম হাওয়া আসছিল। অঞ্জলি তখন ঘামে জবজবে হয়ে উনুনের ধারে বসে খুন্তি দিয়ে মাছ ওল্টাতে ওল্টাতে কপালে আসা চুনগুলো কুনুই দিয়ে সরালো সে। আঁচলে মুখ মুছে দ্রুত পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। তার পরনে একটা সস্তা সুতির শাড়ি, রংটা একটু চটা, হাতে মোটা করে শাখা পলা আর নোয়া পরা। অঞ্জলি হাঁপাতে হাঁপাতে বলল, হ্যাঁ গা, ডাকছো? মাছটা ভাজা হয়ে গেলেই আসতাম। আজ তো তোমার পছন্দের কচু শাক আর সর্ষে ইলিশ আর মাছের মাথা দিয়ে মুগ ডাল করছি। সুমিতবাবু ল্যাপটপ থেকে চোখ তুলে কটমটো করে তাকালেন। তোমাকে কতবার বলেছি রান্নার সময় পেছনে দরজাটা বন্ধ রাখবে। মাছ ভাজার এই গেও গন্ধে সারা বাড়ির দামি ফার্নিচারগুলো গন্ধ হয়ে যাচ্ছে। একটু কমন সেন্স নেই তোমার? অঞ্জলি মাথা নিচু করে বলল, দরজা বন্ধ করলে তো আগুনের আছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে গো। এসি চলছে, ফ্যানটা তো ঘুরছেই। সুমিতবাবু তেড়ে উঠলেন, তোমার ওই তেল কালি মাখা শাড়ি আর রান্নার গন্ধ দেখে আমার মাঝে মাঝে লজ্জা লাগে যে তুমি এই বাড়ির মালকিন। আমার বন্ধুদের বউদের দেখো কি সুন্দর সেজে গুজে থাকে, পার্লারে যায়, ডায়েট করে, আর তোমার তো সেই এক গেও চালচলন। বীরভূমের সেই মেঠো গ্রাম থেকে এলে, আজও শহরের আদব কায়দাটা শিখলে না। ঠিক সেই সময় ওপরে তলা থেকে নেমে এলো অর্ক আর তিয়াশা। অর্ক ক্লাস 10-এ পড়ে, তিয়াশা 8-এ। দুজনেরই কানে দামি হেডফোন, পরনে ওয়েস্টার্ন ড্রেস। তিয়াশা মাকে দেখে মুখ বাঁকিয়ে বলল, ও গড মাম্মাম, তুমি আবার এই ঘেমো অবস্থায় ড্রয়িং রুমে চলে এলে? কাল যখন আমার ফ্রেন্ড রিয়া আর ওর মা আসবে, তুমি প্লিজ সামনে এসো না। ওরা যদি দেখে আমার মা এরকম ব্যাকডেটেড, আমার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। অঞ্জলি কাপা গলায় বলল, কেন রে তিয়াশা? আমি তোদের জন্য গরম গরম বড়া বানাচ্ছিলাম, তোরা তো খেতে ভালোবাসিস। অর্ক হো হো করে হেসে উঠে বলল, মা, তুমি কি পাগল হয়েছো? এই গরমে কে বড়া খায়? আমরা ডমিনোজ থেকে পিৎজা অর্ডার দিয়ে দিয়েছি। তোমার ওই আঠালো তালের বড়া খেলে আমাদের ওজন বেড়ে যাবে। আর শোনো, এবার যখন স্কুলে প্যারেন্টস মিটিং হবে, তুমি যেও না, বাবা একা গেলেই হবে। তুমি ইংরেজি বুঝবে না, উল্টে পাল্টে ভুলভাল বাংলা বলবে, আমাদের খুব এম্বারেসিং লাগে। অঞ্জলির চোখের কোণটা চিকচিক করে উঠল। সে অপলক চোখে চেয়ে রইল নিজের সন্তানদের দিকে। এই অর্ককে মানুষ করতে গিয়ে সে কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে। তিয়াশার যখন টাইফয়েড হয়েছিল, অঞ্জলি 7 দিন অন্ন জল ত্যাগ করে ওর মাথার গোড়ায় বসেছিল। আজ তারা বড় হয়ে মাকে লজ্জা বলছে। রান্নাঘরে ফিরে এলো অঞ্জলি। ভাতের হাঁড়ি থেকে ভাপ উঠছে। সে খুন্তিটা হাতে নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে পড়ল, বিয়ের সময় তার বাবা বলেছিল, মারে, তুই ওই ঘরে লক্ষ্মী হয়ে থাকবি। আজ সেই লক্ষ্মীরই কোনো দাম নেই এই প্রাসাদে। সুমিতের অফিসের ফাইল থেকে শুরু করে বাচ্চাদের মোজা সবটাই অঞ্জলি গুছিয়ে রাখে। অথচ কেউ একবারও জিজ্ঞেস করলো না, মা, তুমি খেয়েছো? বা অঞ্জলি, তোমার শরীরটা কেমন আছে? দেওয়ালের টিকটিকিটার দিকে তাকিয়ে অঞ্জলি বিড়বিড় করে বলল, অনেক হয়েছে, আর না। আমি অশিক্ষিত হতে পারি, কিন্তু আমারও তো একটা মন আছে। যে ঘরে আমার সম্মানের জায়গা নেই, সেখানে আমি আর যোগানদার হয়ে থাকবো না। সেদিন রাতেই অঞ্জলি মনে মনে একটা ছক কেটে ফেলল। মেঝের ওপর পড়ে থাকা সুমিতের দামি জুতো জোড়া শেষবারের মতো গুছিয়ে রাখল সে। কেউ জানতে পারল না শান্তিনিবাসের আকাশ থেকে আজ রাতে লক্ষ্মী বিদায় নিতে চলেছে।
রাত তখন 2:30, সারা শহর নিঝুম। শান্তিনিবাসের ভেতরের নীল রঙের নাইট ল্যাম্পটা জ্বলছে। সুমিতবাবু পাশ ফিরে অঘরে ঘুমোচ্ছেন। এসির ঠান্ডা হাওয়ায় তিনি একদম নিশ্চিন্ত। অর্ক আর তিয়াশাও পাশের ঘরে ল্যাপটপে সিনেমা দেখে কখন ঘুমিয়ে পড়েছে তার ঠিক নেই। সারা বাড়িতে শুধু জেগে আছে অঞ্জলি। অঞ্জলি আজ ঘুমোয়নি। সে অন্ধকারের মধ্যেই নিজের একটা ছোট পুরনো আমলের কাপড়ের ব্যাগ বের করলো। বেশি কিছু নিল না সে, শুধু পরার জন্য কয়েকটা শাড়ি আর ঠাকুরের ছোট একটা ফটো। আলমারির কোণে জমানো খুচরো কিছু টাকা ছিল, যেটা সে সবজি বাজার থেকে বাঁচিয়ে বাঁচিয়ে জমিয়েছিল। সেই কটা টাকাই আঁচলে গিট দিয়ে বেঁধে নিল। বাড়ি ছাড়ার আগে অঞ্জলি শেষবারের মতো সারাটা ঘর একবার ঘুরল। রান্নাঘরে গিয়ে দেখলো কালকের সেই তালের বড়াগুলো বাটিতে ঢাকা দেওয়া আছে, কেউ ছোঁয়নি পর্যন্ত। সে ডাইনিং টেবিলের ওপর সাজিয়ে রাখা ফলের ঝুড়িটা পরিষ্কার করলো, জগ ভরে জল রাখলো। সুমিতবাবুর কালকের অফিসের শার্টটা ইস্ত্রি করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলো। নিজের চোখের জলটা আঁচলে মুছে সে একটা চিরকুট লিখলো, কাঁপা কাঁপা হাতে স্রেফ কটা কথা। তোমাদের মডার্ন বাড়িতে আমি বড্ড বেমানান, তাই নিজেই সরে গেলাম। নিজেদের খেয়াল রেখো। চিরকুটটা সুমিতবাবু চশমার বাক্সের নিচে রেখে দিয়ে পায়ে জুতো না দিয়ে নিঃশব্দে সদর দরজা খুলে বেরিয়ে এলো সে। ভোর তখন সবে হচ্ছে। স্ট্রিট লাইটগুলো টিমটিম করে জ্বলছে। 15 বছরের সাজানো সংসার ফেলে বীরভূমের সে মেঠো গ্রামের মেয়েটা স্টেশনের দিকে হাঁটতে শুরু করলো। তার মনে শুধু একটাই কথা, যাদের জন্য সে জীবন দিল তাদের কাছে সে আজ লজ্জার কারণ। সুমিতবাবুর ঘুম ভাঙল রোদ চোখে লাগতেই। রোজ অঞ্জলি ঠিক 6:30টায় পর্দার আড়াল সরিয়ে চা রেখে যায়। আজ ঘরে কোনো সারা শব্দ নেই। সুমিতবাবু হাত বাড়িয়ে চশমাটা নিতে গিয়ে চিরকুটটা পেলেন। পরে তার প্রথম প্রতিক্রিয়া হলো বিদ্রূপ। তিনি বিড়বিড় করে বললেন, ন্যাকামো। 2 দিন বাপের বাড়ি গিয়ে থাকলে টের পাবে কত ধানে কত চাল, নিজেই ফিরে আসবে। কিন্তু বিপদটা শুরু হলো কিছুক্ষণ পরেই। সুমিতবাবু রান্নাঘরে গিয়ে দেখলেন সব ফাঁকা। চা পাতা কোথায়, চিনি কোন কৌটোয়, কিছুই খুঁজে পাচ্ছেন না। ফ্রিজ খুললেন, কিন্তু সেখানে আটা মাখা নেই। অঞ্জলি তো রোজ রাতে আটা মেখে রাখতো। গ্যাস জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু লাইটারটা কোথায় থাকে। মিনিট 10-এর চেষ্টায় 1 কাপ বিস্বাদ চা বানিয়ে তিনি ড্রয়িং রুমে ফিরলেন। ততক্ষণে তিয়াশা আর অর্ক ঘুম থেকে উঠে চিৎকার শুরু করেছে। তিয়াশা চিৎকার করে ডাকছে, মাম্মাম, ও মাম্মাম, আমার স্কুলের হোয়াইট স্কার্টটা কোথায়? ড্রয়ারও তো নেই। অর্ক বাথরুম থেকে বেরোতে পারছে না, কারণ তার তোয়ালেটা কাল ছাদে মেলা ছিল। অঞ্জলি সেটা ঘরে তুলে রাখতে ভুলে গেছে। কাজের মাসি যমুনা এলো সকাল 9টায়। এসে দালানে ঝাড়ু দিয়ে বলল, কই গো দিদিমণি, বটিটা দাও, আনাজ কাটবো। সুমিতবাবু বিরক্ত হয়ে বললেন, অঞ্জলি বাড়ি নেই, তুমি যা পারো করে দাও। যমুনা মাসি আকাশ থেকে পড়লো, বৌদি নেই? ও মা, তাহলে তো মুশকিল। আমি তো জানি না কোন কৌটোয় কি রাখা আছে। আর নুন তেলও তো দেখি শেষ হয়ে গেছে। বৌদি তো আমায় বাজার করতে পাঠিয়েছিল, টাকা কই? সুমিতবাবু পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে দিলেন, কিন্তু যমুনা মাসি আনাজ কাটতে গিয়ে দেখলো বটিটা ধার নেই। আগে অঞ্জলি শিল কাটাওয়ালা ডেকে সব ধার দিয়ে রাখতো। আজ বটি ভোতা ছুরিটা খোতাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তিয়াশা কান্না শুরু করলো, বাবা, আজ আমার ল্যাবরেটরি ক্লাস আছে, 10টায় গাড়ি আসবে। মা তো ব্রেকফাস্টও বানায়নি, আমি কি খেয়ে যাব? অর্ক বলল, বাবা, আমার ফুটবল খেলার মোজাগুলো গামলার তলায় ভেজা পড়ে আছে, মা কি আজ কিছুই ধোয়নি? সুমিতবাবু অফিসে যাওয়ার জন্য তৈরি হতে গিয়ে দেখলেন তার প্যান্টের চেনটা আলগা হয়ে আছে। অঞ্জলি থাকলে 1 মিনিটে সেলাই করে দিত। এখন এই অবস্থাতেই তাকে অফিসে যেতে হবে। বাড়িতে এসি চলছে ঠিকই, কিন্তু তৃষ্ণার জল থেকে শুরু করে পরার কাপড় সব কিছুর জন্য তারা যে কতটা অঞ্জলির ওপর নির্ভরশীল ছিল সেটা কয়েক ঘন্টার মধ্যেই হাড়ে হাড়ে টের পেতে শুরু করলো শান্তিনিবাসের বাসিন্দারা। অঞ্জলিহীন প্রথম দিনটা যেন একটা নরকের মতো হয়ে উঠল। সুমিতবাবু ভাবলেন, একবেলা না হয় একটু অসুবিধা হচ্ছে, কাল সব ঠিক হয়ে যাবে। তিনি জানতেন না এটা তো কেবল ট্রেলার, আসল সিনেমা এখনো বাকি। অঞ্জলি চলে যাওয়ার আজ 1 দিন পার হলো। সুমিতবাবু ভেবেছিলেন, এ আর এমন কি, টাকা ফেললে বাঘের দুধ মেলে, আর এ তো সামান্য ঘরের কাজ। কিন্তু 2 দিনের মাথাতেই শান্তিনিবাসের সেই চাকচিক্য যেন তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছে। সকালবেলা সুমিতবাবুর ঘুম ভাঙল তিয়াশার কান্নায়। তিয়াশা ড্রয়িং রুমে বসে চিৎকার করছে, কারণ তার স্কুলের দামি সাদা জুতো জোড়ায় কাদা লেগে আছে। অঞ্জলি থাকলে রোজ রাতে ওটা ভিজে কাপড় দিয়ে মুছে চকচকে করে রাখতো। আজ কেউ নেই, তাই কাদা মাখা জুতো পরেই তাকে স্কুলে যেতে হবে। সুমিতবাবু রান্নাঘরে গেলেন 1 কাপ চায়ের আশায়।
যমুনা মাসি এসেছে ঠিকই, কিন্তু সে কোনো কাজেরই নয়। সে গজগজ করতে করতে বললেন, দাদাবাবু, দিদিমণি থাকলে সব আনাজ কুটে রাখতো, আমি শুধু কড়াইয়ে দিতাম। এখন আমায় ঝাড়ু দিতে হচ্ছে, মশলা বাটতে হচ্ছে। আমার দ্বারা এত হবে না গো। আর উনুনের ওপাশে যে টিকটিকি মরে পড়ে আছে, ওটা সরাবে কে? সুমিতবাবু দেখলেন রান্নাঘরে সেই ঝকঝকে স্ল্যাবটা এখন তেল চিটে হয়ে আছে। সিঙ্কের ওপর পাহাড়ের মতো এঁটো বাসন জমেছে, কারণ যমুনা মাসি বলেছে সে শুধু ঘর মোছে, এত বাসন মাজা তার কর্ম নয়। পচা ভাতের গন্ধে রান্নাঘরে ঢোকা দেয়। সবচেয়ে বড় বিপত্তি ঘটল বেলা 10টার সময়। সুমিতবাবুর আজ এক বড় বিদেশি ক্লায়েন্টের সাথে মিটিং। তিনি আলমারি খুলে দেখলেন তার নীল রঙের দামি ব্লেজারটার হাতা একটু ছিঁড়ে গেছে। অঞ্জলিকে তিনি গতবার বকেছেন যে তুমি কিছুই পারো না, কিন্তু আজ দেখলেন ওই সামান্য একটু সেলাই করার মতো সুই সুতোটা বাড়িতে কোথায় থাকে তা তিনি জানেন না। অফিসে যাওয়ার সময় সুমিতবাবু নিজের গাড়ি চাবিটা খুঁজে পাচ্ছেন না। সারা বাড়ি মাথায় তুললেন তিনি। অর্ককে ডাকলেন, তিয়াশাকে ডাকলেন, কিন্তু কেউ জানে না চাবি কোথায়। শেষমেশ সোফার গদির তলা থেকে চাবিটা পাওয়া গেল। অঞ্জলি থাকলে তিনি হাত বাড়ানো মাত্রই চাবিটা তার হাতে মুঠোয় চলে আসতো। আর চাবি খুঁজতে খুঁজতে তার 1 ঘন্টা দেরি হয়ে গেল। অফিসে গিয়ে বসের কাছে কড়া কথা শুনতে হলো সুমিতবাবুকে। এদিকে স্কুলে টিফিনেও দফা রফা। অর্ক আর তিয়াশা আগে বাড়ি থেকে গরম পরোটা বা স্যান্ডউইচ নিয়ে যেত। আজ সুমিতবাবু টাকা দিয়েছেন দোকান থেকে কিনে খাওয়ার জন্য, কিন্তু রাস্তায় তৈলাক্ত খাবার খেয়ে দুপুর গড়াতেই অর্কর পেট ব্যথা শুরু হলো। সে স্কুল থেকে ফিরে সোফায় শুয়ে ছটফট করছে আর ডাকছে, মাম্মাম, ও মাম্মাম, পেটটা একটু টিপে দাও না। কিন্তু মা তো নেই। তিয়াশা বিরক্তি নিয়ে বলল, মা থাকলে জল গরম করে সেঁক দিত। এখন তো আমাদের নিজেদেরই করতে হবে। কিন্তু গরম জল করতে গিয়ে তিয়াশা আবার নিজের হাতে ছ্যাঁকা খেয়ে বসলো। ঘরটা এখন আর বাড়ি নেই, যেন একটা অগোছালো মেসে হয়ে গেছে। বিকেলের দিকে লোডশেডিং হলো, এসি বন্ধ। গরমে তিয়াশার অর্ক অস্থির হয়ে উঠল। আগে এমন হলে অঞ্জলি হাত পাখা দিয়ে হাওয়া করত, শশা কেটে নুন লেবু দিয়ে দিত। আজ বাড়ির ফ্রিজে জল নেই, কারণ কেউ বোতলে জল ভরে রাখেনি। সুমিতবাবু অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে দেখলেন সারা ড্রয়িং রুমের অর্কর মোজা আর তিয়াশার বই ছড়ানো। বাঘা মানে পোষা কুকুরটা এক কোণে করুণ মুখে বসে আছে, কারণ তাকে কেউ ঠিক মতো খেতে দেয়নি। বাঘা যে শুধু অঞ্জলির হাতের ভাত ছাড়া আর অন্য কিছু খায় না, সেটা সুমিতবাবু জানতেনই না। রাতের বেলা ডাইনিং টেবিলে বসে তিনজনে হোটেলের বিস্বাদ বিরিয়ানি খাচ্ছে, কেউ কারোর সাথে কথা বলছে না। হঠাৎ সুমিতবাবুর নজরে পড়ল ডাইনিং টেবিলের এক কোণে ছোট্ট একটা পিঁপড়ের শাড়ি যাচ্ছে। অঞ্জলি থাকলে এক মুহূর্ত এটা হতে দিত না। তিয়াশা হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠে বলল, বাবা, মা কি আর আসবে না? আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, মা থাকলে একটু তেল মালিশ করে দিত। সুমিতবাবু বিরক্ত হয়ে বললেন, আসবে না মানে? যাবে কোথায়? 2 দিন পর টাকার দরকার হলেই সুরসুর করে ফিরে আসবে। কিন্তু সুমিতবাবুর মনের ভেতরটা তখন অজানা এক ভয় কাঁপছিল। তিনি বুঝতে পারছিলেন এই 15 বছরে অঞ্জলি এই ঘরের দেওয়ালে দেওয়ালে মিশে গিয়েছিল। সে আনস্মার্ট ছিল ঠিকই, কিন্তু সে না থাকলে এই ঘরটা যে এক মুহূর্ত চলে না, তা তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। অঞ্জলি বাড়ি ছেড়েছে আজ 7 দিন হলো। 1 সপ্তাহ দেখতে গেলে খুব অল্প সময়, কিন্তু শান্তিনিবাসে 3 বাসিন্দার কাছে এই 7 দিন যেন 7 বছরের সমান। বাড়ির সেই ঝকঝকে তকতকে ভাবটা এখন উধাও। চারিদিকে ধুলোর আস্তরণ, সোফার ওপর ডাই হয়ে আছে আকাশা নোংরা কাপড়ের স্তূপ, আর ঘর জুড়ে একটা গুমোট ভ্যাবসা গন্ধ। সকালবেলা সুমিতবাবুর ঘুম ভাঙলো প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে। আগে রাতে অফিসের টেনশনে ঠিকমতো ঘুম হয়নি। অভ্যেসবশত ডাক দিলেন, অঞ্জলি, 1 কাপ কড়া করে চা দাও তো, মাথাটা ছাড়ছে না। কোনো উত্তর এলো না। নিস্তব্ধ ঘরটা যেন তাকে বিদ্রুপ করলো। এদিকে অর্ক আর তিয়াশার অবস্থা আরও শোচনীয়। অর্কর পেটের গোলমালটা কমেনি, সে বিছানায় শুয়ে কুঁকড়ে আছে। তিয়াশা একটা কুচকানো ইউনিফর্ম পরে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তার চুলের বিনুনিটা আজ বড্ড অগোছালো, কারণ আয়নার সামনে দাঁড়িয়ে সে কিছুতেই মায়ের মতো নিপুণ হাতে চুল বাঁধতে পারছে না। তিয়াশা কাঁদো কাঁদো হয়ে বলল, বাবা, স্কুল থেকে নোটিশ দিয়েছে কাল প্যারেন্টস মিটিং, মা না গেলে কিন্তু খুব প্রবলেম হবে। আর আমার স্কুলের সাদা মোজাগুলো সব হারিয়ে গেছে, মা ছাড়া কেউ জানে না ওগুলো কোথায় রাখা থাকে। সুমিতবাবু অফিসে গেলেন ঠিকই, কিন্তু মনটা পড়ে রইল বাড়িতে। মিটিংয়ের মাঝখানে হঠাৎ তার মনে পড়লো তার আলমারি লকারে চাবিটা কোথায়। কিছু ক্যাশ টাকা দরকার, কিন্তু চাবি খুঁজে পাচ্ছেন না। তিনি অফিস থেকে বারবার অর্ককে ফোন করলেন। অর্ক বিরক্ত হয়ে বলল, আমি জানি না বাবা, মা তো সবসময় চাবি আঁচলে বেঁধে রাখতো, এখন কোথায় রেখে গেছে আমি কি করে জানবো? বিকেলে অফিস থেকে ফিরে সুমিতবাবু দেখলেন বাড়িটা অন্ধকার, মেইন সুইচ ট্রিপ করে গেছে। অর্ক আর তিয়াশা ড্রয়িং রুমে অন্ধকারে বসে আছে। কারোর সাহস নেই ফিউজটা চেক করার। অঞ্জলি থাকতে এসব ছোটখাটো ইলেকট্রিকের কাজ সে নিজেই করে ফেলতো, সুমিতবাবুকে জানতেই দিত না। তিয়াশা অন্ধকারে বসেই বলল, বাবা, মা থাকতে তো কোনোদিন আমাদের এরকম অন্ধকারে বসে থাকতে হয়নি। মা বোধহয় আমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট ছিল, তাই না? আমরা শুধু মুখে ইংরেজি বলি, আর মা হাতে কলমে সব সামলাতো। অর্ক পাশ থেকে কেঁদে উঠে বলল, জানো বাবা, আজ স্কুলে টিফিনে সবাই মায়ের হাতের পিঠে নিয়ে এসেছিল, আর আমি শুধু একটা শুকনো বিস্কুট খেয়ে আছি। আমার খুব খিদে পেয়েছে বাবা। মা কি আর আমাদের ভালোবাসে না?
সুমিতবাবু আর নিজেকে ধরে রাখতে পারলেন না। নিজের সন্তানদের এই কষ্ট আর নিজের অক্ষমতা দেখে তা দু চোখ দিয়ে জল ঝরতে লাগলো। তিনি বুঝলেন অঞ্জলিকে আনস্মার্ট বলে তিনি আসলে নিজের মূর্খতার পরিচয় দিয়েছেন। যে নারী একটা বিশৃঙ্খল পরিবারকে জাদুর মতো আগলে রাখতে পারে তার চেয়ে বড় স্মার্ট আর কেউ হতে পারে না। তিনি চিরকুটটা আবার বের করে পড়লেন। বীরভূমের সে মেঠো গ্রামে ঠিকানাটা তার জানা আছে। অঞ্জলির বাপের বাড়ি বলতে এখন শুধু তার এক বিধবা পিসি। সুমিতবাবু ভাবলেন অঞ্জলি নিশ্চয়ই ওখানেই আছে। সুমিতবাবু অর্ক আর তিয়াশাকে বললেন, তোরা তৈরি হ, কাল ভোরেই আমরা মাকে আনতে যাব। এই 7 দিন আমাদের বুঝিয়ে দিয়েছে যে মা ছাড়া শান্তিনিবাস আসলে একটা শ্মশান। অর্ক আর তিয়াশা এক লাফে উঠে দাঁড়ালো। তারা বুঝেছে ব্র্যান্ডের জামাকাপড় বা ইংরেজি বলিতে আভিজাত্য নেই, আভিজাত্য আছে মায়ের সেই ঘামে ভেজা আঁচলে আর নিঃস্বার্থ ভালোবাসায়। ভোর 4টে, আকাশটা তখনও পরিষ্কার হয়নি, আবছা অন্ধকার। সুমিতবাবু গাড়ি বের করলেন। অর্ক আর তিয়াশা পেছনের সিটে বসে আছে। তাদের চোখে আজ ঘুমের লেশমাত্র নেই। গাড়িতে ডিকিতে সুমিতবাবু কিছু দামি ফল আর মিষ্টির প্যাকেট তুলে নিয়েছেন। যদিও তিনি জানেন অঞ্জলি এইসবের কাঙাল নয়, সে শুধু একটু সম্মান আর ভালোবাসার কাঙাল ছিল। গাড়ি যখন বর্ধমান ছাড়িয়ে বীরভূমের সীমানায় ঢুকলো তখন পূর্ব আকাশে সূর্য উঠেছে। চারিদিকে লাল মাটি আর রাস্তার দুধারে তালগাছের সারি। যত এগোচ্ছেন সুমিতবাবুর বুকের ধুকপুকানি তত বাড়ছে। অঞ্জলি কি তাকে ক্ষমা করবে নাকি তাকে ফিরিয়ে দেবে? গ্রামের নাম আমলতলি। অজয় নদের পাড়ে একটা ছোট শান্ত গ্রাম। গাড়িটা যখন অঞ্জলির পিসির মাটির বাড়ির সামনে গিয়ে থামলো তখন সকাল 7টা। গাড়ি থেকে নেমে সুমিতবাবু অবাক হয়ে গেলেন। বাড়ির সামনে বড় একটা আম গাছ, তার তলায় অনেকটা জায়গা নিকানো। সেখানে গ্রামের 10-12টা ছোট ছোট বাচ্চা গোল হয়ে বসে আছে আর তাদের মাঝখানে বসে আছে অঞ্জলি। তার পরনে একটা পরিষ্কার ধবধবে সাদা জরিওয়ালা লাল পেড়ে শাড়ি। সে খুব সহজভাবে বাচ্চাদের অঙ্ক শেখাচ্ছে। অঞ্জলির চোখে মুখে কোনো বিষাদ নেই, বরং এক অদ্ভুত তৃপ্তি আর উজ্জ্বলতা খেলা করছে। অর্ক আর তিয়াশা মাম্মাম বলে চিৎকার করে দৌড়ে গিয়ে অঞ্জলিকে জড়িয়ে ধরলো। অঞ্জলি চমকে উঠল। বাচ্চাদের পড়া থামিয়ে সে অর্ক আর তিয়াশাকে বুকের মধ্যে টেনে নিল। তার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু পরক্ষণই সে নিজেকে সামলে নিল। সুমিতবাবু অপরাধীর মতো সামনে গিয়ে দাঁড়ালেন। তার গায়ের শার্টটা কুঁচকানো, দাড়ি না কামানো মুখ, এক সপ্তাহে তাকে যেন 10 বছর বুড়ো দেখাচ্ছে। তিনি নিচু গলায় বললেন, অঞ্জলি, আমরা এসেছি। অঞ্জলি শান্তভাবে বাচ্চাদের ছুটি দিয়ে উঠে দাঁড়ালো। পিসির দাওয়ায় ওদের বসতে দিয়ে শীতল পাটি বিছিয়ে দিল। তারপর কুয়ো থেকে টাটকা জল তুলে এনে সবার হাত পা ধোয়ার ব্যবস্থা করলো। সুমিতবাবু দেখলেন যে অঞ্জলিকে তিনি আর্টস্মার্ট বলতেন সে এখানে কতটা কর্মতৎপর আর আত্মবিশ্বাসী। অঞ্জলি রান্নাঘর থেকে মুড়ি আর আলুর চচ্চড়ি করে নিয়ে এলো। অর্ক আর তিয়াশা গোগ্রাসে সেই খাবার খাচ্ছে। শহরের দামি পিৎজা বার্গারের চেয়ে এই সাধারণ খাবারের স্বাদ যেন তাদের কাছে অমৃতের মতো লাগছে। সুমিতবাবু বললেন, অঞ্জলি, আমাদের ভুল হয়ে গেছে, বাড়িটা পুরো নরক হয়ে গেছে, কেউ কিছু গুছিয়ে রাখতে পারছে না, এমনকি যমুনা মাসিও কাজ ছেড়ে দিয়েছে। তুমি না থাকলে আমরা কেউ বাঁচব না। অঞ্জলি একটু হাসলো, তবে সেই হাসিতে ব্যঙ্গ নেই, আছে একরাশ ক্লান্তি। সে বলল, তোমরা আমাকে নিতে আসোনি গো, তোমরা এসেছো তোমাদের কাজগুলো গুছিয়ে দেওয়ার লোকটাকে নিতে। বাড়িতে এসি চলে, কিন্তু তোমাদের মনগুলো বড্ড দমবন্ধ। ওখানে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। তিয়াশা মায়ের হাত ধরে বলল, না মাম্মা, বিশ্বাস করো, আমরা তোমাকে খুব মিস করেছি। তোমার সেই আনস্মার্ট কথাগুলোই এখন আমাদের কানে গানের মতো বাজে। আমাদের ইংলিশ মিডিয়াম শিক্ষা আমাদের এটা শেখাতে পারেনি যে একটা মানুষ সারাটা জীবন আমাদের জন্য কতটা ত্যাগ করে। অঞ্জলি পিসির দাওয়ায় বসে দূরের দিগন্তের দিকে তাকিয়ে রইল। সে বলল, জানো সুমিত, এখানে আমি গ্রামের মেয়েদের হাতের কাজ শেখাচ্ছি, বাচ্চাদের পড়াচ্ছি। কেউ আমাকে এখানে ব্যাকডেটেড বলে না। এখানে আমার একটা নাম আছে। তোমাদের ওই বড় বাড়িতে আমি তো শুধু অর্ক তিয়াশার মা কিংবা সুমিতবাবুর গিন্নি ছিলাম, আমার নিজের কোনো পরিচয় ছিল না। সুমিতবাবু এবার অঞ্জলির পায়ের কাছে বসে পড়লেন। তার দুহাত ধরে বললেন, তুমি ঠিকই বলছো অঞ্জলি, আমরাই আসলে অশিক্ষিত। স্মার্টনেস মানে যে শুধু ইংরেজি বলা নয়, বরং একটা পুরো পরিবারকে নিঃস্বার্থভাবে আগলে রাখা। সেটা এই 7 দিনে আমরা হাড়ে হাড়ে বুঝেছি। আমাকে একটা শেষ সুযোগ দাও। আমি কথা দিচ্ছি শান্তিনিবাসে তুমি আর যোগানদার হয়ে থাকবে না, তুমি থাকবে সেই বাড়ির রানী হয়ে। অঞ্জলি চুপ করে রইল। বীরভূমের তপ্ত বাতাস বইছে। অর্ক আর তিয়াশা মায়ের আঁচল ধরে করুণ চোখে তাকিয়ে আছে। অঞ্জলি কি পারবে এই মায়া কাটিয়ে আবার সে অপমানের শহরে ফিরে যেতে, নাকি তার নতুন খুঁজে পাওয়া স্বাধীনতা তাকে এখানেই আটকে রাখবে? বীরভূমের আমলতলি গ্রামে তখন অলস দুপুর। সুমিতবাবু আর 2 ছেলে মেয়ে অধীর আগ্রহে অঞ্জলির উত্তরের অপেক্ষায় বসে আছে। অঞ্জলি অনেকক্ষণ চুপ করে থাকার পর ধীরভাবে সুমিতবাবুর দিকে তাকালেন। তার চোখে এখন আর সে ভয় বা জড়তা নেই, আছে এক দৃঢ় বিশ্বাস। অঞ্জলি শান্ত গলায় বলল, আমি ফিরবো, কিন্তু তোমাদের কয়েকটা কথা দিতে হবে। আমি আর ওই বাড়িতে শুধু রাঁধুনি বা কাজের লোক হয়ে ফিরতে চাই না। সুমিতবাবু ব্যগ্র হয়ে বললেন, তুমি যা বলবে অঞ্জলি, আমি সব মেনে নেব, শুধু বলো কি করতে হবে। অঞ্জলি বলতে শুরু করলো,
প্রথমত, ঘরে ছোটোখাটো কাজের জন্য তোমাদের আর আমার ওপর মুখাপেক্ষী হয়ে থাকলে চলবে না। নিজেদের জল নিজে গড়িয়ে খাওয়া, নিজের ঘরটা অন্তত একটু গুছিয়ে রাখা, এগুলো তোমাদের শিখতে হবে। আমাকে পরিচারিকা নয়, মা আর স্ত্রী হিসেবে সম্মান দিতে হবে। দ্বিতীয়ত, ওই বাড়িতে আমি আর আমার বীরভূমের এই গ্রামের মেয়েদের তৈরি হাতের কাজের একটা ছোট ব্যবসা শুরু করব। আমার একটা নিজস্ব জগৎ থাকবে যেখানে তোমরা নাক গলাবে না। তৃতীয়ত, কখনো যদি দেখো আমি কোনো ভুল করছি, আমাকে আড়ালে ডেকে বোঝাবে, কিন্তু বন্ধুদের সামনে বা অন্য কারোর সামনে আমাকে আনস্মার্ট বলে অপমান করতে পারবে না। সুমিতবাবুর মাথাটা অপমানে নয়, শ্রদ্ধায় নত হয়ে এলো। তিনি বুঝলেন অঞ্জলি এতদিন পর নিজের আত্মসম্মান ফিরে পেয়েছে। অর্ক আর তিয়াসে এক বাক্যে রাজি হয়ে গেল। তারা বুঝেছে মা শুধু একটা যন্ত্র নয়, মাও একজন রক্ত মাংসের মানুষ। সেদিন বিকেলেই তারা বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিল। এবার গাড়িতে কিন্তু অঞ্জলি পেছনের সিটে নয়, সুমিতবাবুর পাশে সামনের সিটে বসলো। তিয়াসা মাকে সারা রাস্তা নিজের স্কুলের গল্প শোনালো। সন্ধেবেলা গাড়ি যখন শান্তিনিবাসের গেটের সামনে দাঁড়ালো, তখন বাড়ির অবস্থা দেখে অঞ্জলি শিউরে উঠল। ড্রয়িং রুমে ধুলোর পাহাড়, বাগানটা শুকিয়ে কাঠ, আর বাঘা মানে কুকুরটা মরা মানুষের মতো শুয়ে আছে। কিন্তু অঞ্জলি এবার আর সোজা রান্নাঘরে ঢুকলো না। সে অর্ক আর তিয়াশাকে বলল, সবাই মিলে চলো, আগে ঘরটা একটু পরিষ্কার করি, তোমরা ধুলো ঝাড়ো, আমি মোছার ব্যবস্থা করছি। সুমিত বাবু হাত গুটিয়ে বসে থাকলেন না, তিনি নিজেই ভ্যাকুয়াম ক্লিনার বের করে সোফা পরিষ্কার করতে শুরু করলেন। যে বাড়িতে আগে শুধু অঞ্জলি খাটতো, আর সেই বাড়িতে চারজনে মিলে হাতে হাত মিলিয়ে কাজ করতে লাগলো। 1 ঘন্টার মধ্যে ঘরটা যেন আবার হাসতে শুরু করলো। রাত 9টা। অঞ্জলি রান্নাঘরে গিয়ে চটপট করে আলু ভাতে আর ডাল সেদ্ধ বসালো, সাথে একটু ঘি আর শুকনো লঙ্কা ভাজা। 7 দিন পর ডাইনিং টেবিলে সবাই মিলে খেতে বসেছে। সুমিতবাবু এক গ্রাস ভাত মুখে দিয়ে চোখ বন্ধ করলেন। দামি হোটেলের বিরিয়ানি বা পিৎজা যা স্বাদ দিতে পারেনি, অঞ্জলির হাতের এই সামান্য ডাল ভাতে তার চেয়ে 1000 গুণ বেশি তৃপ্তি দিচ্ছে। তিয়াশা বলল, জানো মাম্মা, এই কদিন আমি বুঝেছি যে তুমি শুধু মা নও, তুমি এই ঘরের অক্সিজেন। তুমি না থাকলে আমরা কেউ নিঃশ্বাস নিতে পারি না। সুমিতবাবু অঞ্জলির দিকে তাকিয়ে বললেন, কাল থেকে আমি একজন রান্নার লোক আর একজন ঘর মোছার লোক পাকাপাকি ভাবে রাখছি, তুমি শুধু তদারকি করবে। আর কাল বিকেলে আমরা সবাই মিলে শপিংয়ে যাব। কোনো পার্টির ড্রেস নয় অঞ্জলি, তোমার পছন্দের সেই বীরভূমের তাঁতের শাড়ি কিনবো আমরা। অঞ্জলি হাসলো, তবে এই হাসিটা আগের চেয়ে অনেক আলাদা। আজ তার মনে হচ্ছে যে সত্যি এই ঘরের লক্ষ্মী। তবে সেই লক্ষ্মী যে শুধু পরের সেবা করে তা নয়, সেই লক্ষ্মী যে নিজের সম্মানটা ছিনিয়ে নিতে জানে। রাতের ঘুমানোর আগে অঞ্জলি দেখলো সুমিতবাবু নিজের চশমাটা গুছিয়ে টেবিলের ওপর রাখলেন। অর্ক তার ফুটবল খেলার বুটগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করছে। শান্তিনিবাসে আজ এসি চলছে ঠিকই, কিন্তু সেই কৃত্রিম ঠান্ডার চেয়েও আজ ঘরের মানুষগুলোর মনের ওম অনেক বেশি আরামদায়ক। তবে গল্পের শেষ এখানেই নয়। অঞ্জলি কি পারবে তার এই গ্রামীণ সত্তাকে বজায় রেখে শহরের এই আধুনিক সমাজের নিজের আলাদা একটা পরিচয় তৈরি করতে? অঞ্জলি ফিরে আসার পর শান্তিনিবাসের আকাশটা যেন বদলে গেছে। আগের সেই গুমোট ভাবটা আর নেই। সুমিতবাবু এখন সকালে উঠে নিজেই নিজের চাটা বানিয়ে নেন। অর্ক আর তিয়াশাও নিজের পড়ার টেবিলটা গুছিয়ে রাখে। আর তবে সবচেয়ে বড় বদলটা এলো অঞ্জলির জীবনে। অঞ্জলি তার শর্ত অনুযায়ী বীরভূমের পিসির গ্রাম থেকে 3-4 জন দুস্থ মহিলাকে বর্ধমানে নিয়ে এলো। বাড়ির ওপরতলার একটা ছোট ঘরে সে শুরু করলো তার নিজস্ব জগৎ। লাল মাটির দেশের কাঁথা স্টিচের কাজ, মাটির গয়না আর হাতে বোনা তাঁতের শাড়ির একটা ছোট প্রদর্শনী সাজালো সে, নাম দিল বীরভূমি। প্রথম দিকে সুমিতবাবু একটু দ্বিধায় ছিলেন, কিন্তু অঞ্জলির কাজের প্রতি একাগ্রতা দেখে তিনি অবাক হয়ে গেলেন। যে অঞ্জলি আগে শুধু রান্নাঘরে খুন্তি নাড়ত, আর সে ফোনে নিজের কাজে ছবি তুলছে, তিয়াশার সাহায্যে সোশ্যাল মিডিয়ায় পেজ খুলেছে, তার চোখের সে গ্রাম্য লজ্জা এখন আত্মবিশ্বাসের ছটায় বদলে গেছে। সুমিতবাবুর অফিসের অ্যানুয়াল গেট টুগেদার, আগে এমন পার্টিতে অঞ্জলিকে নিয়ে যেতে সুমিতবাবু হাজারটা অজুহাত দিতেন, কিন্তু আজ তিনি নিজেই আলমারি থেকে একটা সুন্দর ঘিয়ে রঙের তসরের শাড়ি বের করে দিলেন অঞ্জলিকে। অঞ্জলি খুব সাধারণভাবে সাজলো, কপালে একটা বড় লাল টিপ, কানে মাটির দুল, আর হাতে সে চিরচেনা নোয়া। পার্টিতে যখন সুমিতবাবু অঞ্জলিকে নিয়ে ঢুকলেন, সবাই হা হয়ে তাকিয়ে রইল। সুমিতবাবুর বস মিস্টার চ্যাটার্জি এগিয়ে এসে বললেন, সুমিত, এই কি তোমার স্ত্রী? ওর কাজের কথা আমি অলরেডি পেপারে পড়েছি। ওই যে বীরভূমের কুটির শিল্প নিয়ে কাজ করছে যে মহিলা, সে তো তোমার স্ত্রী, তাই না? সুমিতবাবুর বুকটা গর্বে ফুলে উঠল। তিনি সবার সামনে অঞ্জলির কাঁধে হাত রেখে বললেন, হ্যাঁ স্যার, আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার পেছনে ওর অবদান সবচেয়ে বেশি। এতদিন আমি শুধু ওর রান্না করা খাবার খেয়েছি, আজও সৃজনশীলতা দেখে আমি নিজেই ওর ভক্ত হয়ে গেছি। পার্টিতে অঞ্জলি ইংরেজি বলেনি, কিন্তু খুব সাবলীল বাংলায় সবার সাথে কথা বলল। তার কথা বলার মধ্যে একটা সহজ সরল আভিজাত্য ছিল, যা দামি পারফিউম মাখা তথাকথিত স্মার্ট মানুষদেরও হার মানালো। তিয়াশার অর্ক দূর থেকে মাকে দেখছিল। তিয়াশা তার বন্ধুদের চুপি চুপি বলছিল, শি ইজ মাই মম, শি ইজ এ সাকসেসফুল এন্টারপ্রেনার অ্যান্ড দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড। রাত তখন অনেক। পার্টি থেকে ফেরার পর অঞ্জলি নিজের ঘরে গেল। লাইটটা জ্বালিয়ে সে দীর্ঘশ্বাস ফেললো। সুমিতবাবু পেছন থেকে এসে দাঁড়ালেন। অঞ্জলির হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে বললেন, অঞ্জলি, আমাকে ক্ষমা করো, আমি শুধু তোমায়
অবহেলা করিনি, আমি একটা হীরাকে পাথর ভেবে দূরে সরিয়ে রেখেছিলাম। আজ তুমি শুধু এই ঘরটাকেই সাজাওনি, তুমি আমাদের জীবনটাকে স্মার্ট করে তুলেছো। অঞ্জলি মুচকি হেসে বলল, স্মার্টনেস তো পোশাকে বা ভাষায় থাকে না গো, স্মার্টনেস থাকে মনে আর ভালোবাসায়। আজ যদি আমি ওই দিন বাড়ি থেকে না বেরোতাম তবে তোমরাও আমার অভাব বুঝতে পারতে না, আর আমিও নিজের শক্তিটা চিনতে পারতাম না। অর্ক আর তিয়াশা এসে তাদের দুজনকে জড়িয়ে ধরলো। তারা সবাই মিলে ঠিক করলো এবার পুজোর ছুটিতে তারা কোনো বড় শহরে নয়, বরং বীরভূমের সেই লাল মাটির গ্রামে যাবে, অঞ্জলির পিসির কাছে, যেখানে মেকি আভিজাত্য নেই, আছে মানুষের অকৃত্রিম টান। শান্তিনিবাস আজ সত্যি শান্ত। এই বাড়ির দেওয়ালে দেওয়ালে এখন আর অবহেলা নেই, আছে সম্মান আর গভীর ভালোবাসা। ঘরে লক্ষ্মী আজ স্রেফ একজন গৃহিণী নয়, সে তার নিজের পরিচয়ে এক সার্থক নারী। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।